রাই জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী 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 চেয়ে দেখো আর তো নিশিনা ও হেরাই বিনোদিনী চেয়ে দেখো আর তো নিশিনা চেয়ে দেখো আর তো নিশিনা ও হেরাই বিনোদিনী চেয়ে দেখো আর তো নিশিনা ও হেরাই বিনোদিনী জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রায় রায় গৌর হরি হরি রাই জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রায়। ও প্রিয়া সে দেখ রে মা বৃন্দাবনের বাউলির দল এইভাবে গান করে যাচ্ছে সূর্যদেব যে গগনে উদিত হয়ে গেল আর তোর এখনো ঘুম ভাঙছে না তাড়াতাড়ি করে যা তোর পিতার বিষ্ণু পূজার গঙ্গা জলটা একটু এনে উপকার কর মা এই দেখে বিষ্ণুপ্রিয়া উঠে বসেছে ঘুম থেকে উঠে বসে কাকে কলসিটা নিয়ে ওই সঙ্গে সঙ্গে সুরধ্বনি গঙ্গা বক্ষ মাঝে গেল এই গঙ্গা বক্ষ মাঝে গিয়ে ওই কলসিটা পুনরায় জলপূর্ণ না করে ফাঁকা কলসি ঘরে নিয়ে এসে ওই কলসিটা ঘরের একটা কোণে রেখে দিয়ে তার নিজের যে গায়ে অলঙ্কারগুলো পড়েছিল স্বর্ণ অলঙ্কার সেই অলঙ্কারগুলো খুলে নাসিকার নাক চাবি ছিল সেই নাক চাবিকে খুলে ওই ঘর থেকে বাহির হয়ে চাঁপা ফুলের বৃক্ষের দিকে এক দৃষ্টি চেয়ে বসে রইল পদকর্তা লীলার এক পাশ থেকে কলমখানি দিয়ে দিলেন কত সুন্দর দেখো তোমরা একবার চেয়ে দেখো জগৎবাসী বিষ্ণুপ্রিয়ার অবস্থাটা কেমন বিষ্ণুপ্রিয়াকে দেখে কি মনে হচ্ছে জানো দেখো মরমে মরে আছে গো মরমে মরিয়া আছে মরমে মরিয়া আছে গো মরমে মরিয়া আছে গো সনাতন তনয়া সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া কার লাগি কাঁদিছে গো কার লাগি কাঁদিছে কার লাগে কাঁদিছে গো সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া কার লাগি কাঁদিছে গো কার লাগি কাঁদিছে কি হয়েছে কি হয়েছে ও প্রিয়া কি হয়েছে কি হয়েছে বল না প্রিয়া কি হয়েছে বল না প্রিয়া কি হয়েছে বল না প্রিয়া কি হয়েছে বল না প্রিয়া
কি হয়েছে? তোকে কেউ কিছু বলেছে না, কে বল না রে কি হয়েছে? তোকে কেউ কিছু বলেছে না, কি বলে না প্রিয়া কি হয়েছে? বল বল কি হয়েছে? কি হয়েছে? ছুটে এলো রাজ পণ্ডিত সনাতন মিশ্র, বিষ্ণুপ্রিয়ার পিতা। ছুটে এসে প্রিয়ার মাথায় হাত বুলিয়ে আদর করে কত যত্ন করে জিজ্ঞাসা করলো, ওরে ও প্রিয়া কি হয়েছে? প্রভাতকালে তুই গেলি সুরধনী গঙ্গা বক্ষ মাঝে জল আনতে। নিত্য প্রতিদিন তুই ঘোড়া করে জল নিয়ে আসিস, কলসি করে জল নিয়ে আসিস। আর আজকে তুই ওই ফাঁকা কলসি ঘরে নিয়ে এসে একা একাই ঘরের বাহিরে বসে নয়ন জলে বদন কেন ভাসাচ্ছিস? কি হয়েছে? কেন কাঁদছিস? কিন্তু পিতার কাছে বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলতে পারল না। ছুটে গেল রাজপণ্ডিত সনাতন মিশ্র তার স্ত্রী যোগমায়া দেবীর কাছে। ও যোগমায়া, একবারটি যাও না, দেখো না মেয়ের বিষণ্ণ বদন আমি যে পিতা হয়ে আর সহ্য করতে পারছি না। তুমি তো মা, হতে পারে বাস্তব জগতের কোনো দুঃখ কোনো কষ্টের কথা বিষ্ণুপ্রিয়া হয়তো আমার কাছে বলতে পারছে না, কিন্তু তুমি তো মা, আশা করি তুমি গেলে তোমার কাছে নিশ্চয়ই সে মনের কথা খুলে বলবে। তুমি একবার যাও, একবারটি গিয়ে দেখো কি হয়েছে। ছুটে এলো যোগমায়া দেবী। প্রিয়াকে কত না আদর, কত না সোহাগ, কত না যত্ন করতে করতে ওই হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলে, ওরে ও প্রিয়া কি হয়েছে? এইভাবে একাকী কেন বসে আছিস? তোর কি হয়েছে একটু বলবি খুলে? আমাদের যে বয়সটা, আর মেয়েদের ক্ষেত্রে ধরুন ওই 18 থেকে 24 থেকে 25 এই যে বয়স, মেয়েদের ক্ষেত্রে আর একটু আগেও ধরা যায়, কারণ 18 বছরের আগেই ধরা যায়। এমন একটা বয়স থাকে মানব জীবনের, সেটা ছেলে পুরুষদের ক্ষেত্রেও হতে পারে, নারীদের ক্ষেত্রেও হতে পারে। সেই সময়ে দেখবে মনের কিছু গোপন কথা থাকে, যে গোপন কথাগুলো নিজের পিতামাতার কাছে কিন্তু খুলে প্রকাশ করা যায়, নিজের বাবা মার কাছে কিন্তু বলা যায়। বিষ্ণুপ্রিয়ারও অনুরাগটা আজকে এমনই কিছু যেটা সে তার বাবা মায়ের কাছে খুলে প্রকাশ করতে পারছে। মা যখন জিজ্ঞাসা করলো, বিষ্ণুপ্রিয়া ওই তার নিজের মাথাটা ওই মায়ের কোলে ভরে দিয়ে আরো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ভয় হলো যোগমায়া দেবী, রেখি রে বাবা, নিত্য প্রতিদিন আমার মেয়ে যায় জল নিয়ে আসে, আর আজকে কি এমন হলো? ঘরে ফেরার পরে তার কোনো কিছুতে মন নেই। ও প্রিয়া, একটা কাজ কর না, এই দেখ আমি একটু কাঁচা হলুদ দিচ্ছি, একটু কাজ কর, গৃহের কর্ম কর, তাহলে দেখ যেটা হয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে পারবি। একটা কাজ কর, এই কাঁচা হলুদটা নিয়ে গিয়ে একটু আমাকে বেটে সাহায্য করতে, আমি রন্ধনে ব্যবহার করব। কাঁচা হলুদটা নিয়ে গিয়ে ওই কাঁচা হলুদটা শিলের মধ্যে দিয়ে নোড়া দিয়ে যেই না বাঁধতে যাবে, বিষ্ণুপ্রিয়া পারল না সেই কাঁচা হলুদ বাঁধতে। ছুটতে ছুটতে আবার ঘরের বাহির হয়ে চম্পক বৃক্ষের তলায় এক দৃষ্টে ওই চাপা ফুল, সাদা বর্ণের চাপা ফুলের দিকে চেয়ে যেই না ওই বসে থাকলো, আর থাকতে পারলেন না সনাতন মিশ্র। ও যোগমায়া, যোগমায়া, মেয়ের এই বিষণ্ণ বদন আর যে সহ্য হয় না, আর যে ভালো লাগে না, কি করবো? শোনো না, আমার কি মনে হয় জানো, আমাদের মেয়েকে ভূতে পেয়েছে। বলে সে কি? নিত্য প্রতিদিন যায় গঙ্গার ঘাটে স্নান করতে গেছে, ও কি কোনো বন জঙ্গলে গেছে যে ওকে ভূতে পাবে? বলে যদি তা না হয় তাহলে এমনটা হতে পারে, এমন কিছু অনুরাগ আমাদের মেয়ের মধ্যে হয়েছে যেটা সে আমাদের মাঝে প্রকাশ করতে পারছে না। তুমি একটা কাজ করো, তুমি ওই আমাদের প্রিয়ার প্রিয় সই কাঞ্চনা, তোমরা একটু কাঞ্চনাকে তুমি একটু ডেকে পাঠাও, হতে পারে সে তার মনের কথাটা কাঞ্চনার কাছে খুলে বলবে। যেই না কাঞ্চনার কাছে খবর গেল যে বিষ্ণুপ্রিয়া আজকে মন খারাপ করে বসে আছে, প্রাণের সহিত মরমের সহিত সে আর থাকতে পারল না। শোনা মাত্র ছুটে এসে ওই বিষ্ণুপ্রিয়াকে জড়িয়ে ধরে বলে উঠল, সই রে সই, সই রে সই, বলে বলে বিষ্ণুপ্রিয়া তোর কি হয়েছে? কি হয়েছে? কেন অমন করে একাকী কাঁদেছিস কেন? কাঁদেছিস কেন? ও প্রিয়া, কি হয়েছে রে? তাড়াতাড়ি করে প্রকাশ করে বলো, তো সময় নেই আমাকে, আমাকে গিরে ফিরে যেতে হবে, ঘরে ফিরে যেতে হবে। এই দেখুন, বাবা মায়ের বলা আর সখীর বলা, মানে সইয়ের বলা, পার্থক্যটা দেখুন। বাবা মা কত করে সাধলো, কত করে যাচ্ছিল, কি হয়েছে মা বল, একটু প্রকাশ কর, নিজের মনের কথা আমাদের কাছে বল। সখীর কিন্তু ওইসব নেই, সখীর ওইসব জ্ঞান নেই, অত ভালোবেসে বলারও সময় নেই। এই প্রিয়া, কি হয়েছে রে? তাড়াতাড়ি করে বল।
সকাল থেকে এভাবে বসে আছিস কুমারী মেয়ে, তার তোর মঙ্গল চিহ্ন হচ্ছে নাসিকার নাক চেপে সেটাকে খুলে দিয়েছিস, গায়ে এত স্বর্ণ অলঙ্কার সোনার গয়না পরতে তুই ভালোবাসিস, সেই গয়নাগুলো খুলে একমাত্র ওই সাদা ফুল, সাদা রঙের ওই চাপা ফুলটার দিকে চেয়ে তুই বসে আছিস। কী হয়েছে তোর? তাড়াতাড়ি করে বলতো। গলাটা জড়িয়ে ধরে যেই না বলেছে, বিষ্ণুপ্রিয়া ওই নিজ সখী কাঞ্চনার কাছেও কিন্তু গোপন কথা বলতে পারল। যখন বলতে পারলো না, মা বাবা তো বুঝতে পারলেও দেখবেন মেয়ের সামনে ওই গোপন প্রেমের কথা তুলতে পারে না, ব্যক্ত করতে পারে না। কিন্তু সখী তো নিজের মরমের সে তো বলবে, কি হয়েছে তোর চোখ মুখ দেখে কিন্তু আমার ভালো ঠিকছে না রে বিষ্ণুপ্রিয়া, আমার কি মনে হচ্ছে জানিস, তোকে ওই বাস্তব জগতের কোনো ভূত প্রেত নয়, তোকে কোনো মন ভূতে পেয়েছে, যার প্রতি অনুরাগে আসক্ত হয়ে তোর আজকে এমন অবস্থা। কি হয়েছে তুই তাহলে বলবি না তো আমার কাছে? যদি না বলিস তবে শোন আমার কাছে সেই চণ্ডীদাসের পদাবলী। যেদিন রাধারানী আমার ওই বৃন্দাবনে যমুনা বক্ষ মাঝে জল আনতে গিয়ে ওই শ্যাম বদন দর্শন করে গৃহে ফিরেছিল, তখন তারও মনের অবস্থা ঠিক তোর মতোই হয়েছিল। শুনবি? তবে শোন সেই পদাবলী। আচ্ছা আমি একটা প্রশ্ন করি মায়েদের বাবাদের কাছে, বীরভূমে কীর্তনিয়া তো, এই প্রশ্নটা না করলে বাকি থেকে যায় কিছু একটা। বড় তাল গাইবে একটা? বলো না, ধৈর্য থাকবে না? গাইবে একটা, গাইবো একটা, গায়ে ছোট করে গাইবো, ঠিক আছে? বেশিক্ষণ লাগবে না, একটু ধৈর্য ধরো, একটু ছোট করে গাইবে। চলো। আমাদের রাধার দুঠুকি তাল, বড় দুঠুকি। আমাদের রাধার কি হইল, কি হইল অন্তরে ব্যথা, সখীরে আমাদের রাধা কি হইল, কি হইল অন্তরে ব্যথা, সখী আমাদের রাধা রাধা কি হইল, কি হইল অন্তরে, ওরে ও সখী বলি বলি একবার বলে না ফুলে তোর মনে ব্যথা প্রকাশ করে রে একবার আমায় বল না ফুলে, তোর মনে ব্যথা প্রকাশ করে রে বল না ফুলে, মনে ব্যথা প্রকাশ করে রে মনে ব্যথা প্রকাশ করে রে আমায় একবার বল রে ফুলে, মনে ব্যথা প্রকাশ করে একবার আমায় বল না ফুলে, বলব সখী তো কি হয়েছে, আমায় একবার বল না ফুলে, একবার সখী বলে না ফুলে, মনে ব্যথা প্রাণে কথা বলে রে রে, মনের ব্যথা বল না খুলে,
প্রকাশ করে বলে না খুলে মনের ব্যথা বলে না খুলে প্রকাশ করে বলে না খুলে মনের ব্যথা বলে না খুলে দিলাম কি করে কি হয়েছে মনের ব্যথা বলে না খুলে বলে বলছো কি কি হয়েছে মনের ব্যথা বলে না খুলে বল বল কি করে কি হয়েছে মনের ব্যথা বলে না খুলে বল বল সত্য কি হয়েছে মনের ব্যথা বলে না খুলে বল বলে সখী তোরে কি হয়েছে মনের ব্যথা বলে না খুলে বল বলে সখী তোরে কি হয়েছে মনের ব্যথা বলে না খুলে বল বলে সখী তোর কি হয়েছে মনের ব্যথা বলে না খুলে বল বল সখী তোরে কি হয়েছে মনের ব্যথা বলে না খুলে বল বলে সখী তোরে কি হয়েছে মনের ব্যথা বলে না খুলে বল বলে সখী তোরে কি হয়েছে মনের ব্যথা বলে না খুলে বলব হয়েছে আমাদের রাধা জয় এই দেখুন কীর্তনের সমতা বজায় থাকলো। এইবার আমরা পদাবলী আস্বাদন করব। সখীরে শোন বিষ্ণুপ্রিয়া, তবে সে রাধারানীর বিরহের কথা। রাধা কি হলো অন্তরে ব্যথা গো, রাধা কি হইল অন্তরে ব্যথা কি হলো অন্তরে ব্যথা গো, রাধা কি হল অন্তরে ব্যথা যেন বসিয়া বিরলে থাকো হে কলি, বসিয়া বিরলে থাকো একলে রাধে কেন বসিয়া বিরলে বিনোদিনী ও হে রাধা রাধা রানী কেন বসিয়া বিরলে থাকো হে কলি, কেন বসিয়া বিরলে থাকো একলে যে মতি হতে আঁকবো গোরে কি তোর ব্যথা সখী কিসের ব্যথা কিসের ব্যথা কিসের ব্যথা কিসের ব্যথা বল না কথা কিসের ব্যথা বল না কথা কিসের ব্যথা তুই বল না কথা কিসের ব্যথা তুই বল না কথা কিসের ব্যথা কেন অমন করে বসে আছে
কিসের ব্যথা সদাই ধ্যানে চাহে মে গোপনে 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 না চলে নয়ন তারা ও গো বিনোদিনী ও গো রাধারানী সদাই ধ্যানে চাহে মে খোপনে না চলে নয়ন তারা বিরোধে রাঙাবাস পদে সখী বিরোধে আহারে 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 রাঙাবাস পদে যে মতি পটে রে আকা রতি আহাজ রাঙাবাস পদে হেমতি যোগিনী পারা ধনিকার প্রেমে আত্মহারা ধনী ধনী কার প্রেমে আত্মহারা ধনিকার প্রেমে আত্মহারা ধনিকার প্রেমে আত্মহারা ধনির দুনয়নে বহে ধারা কার প্রেমে আত্মহারা দু নয়নে বহে ধারা কার প্রেমে আত্মহারা চুপ কর কাঞ্চনা তুই চুপ কর আর যে শুনতে পাচ্ছি না চণ্ডীদাসের এই পদাবলী বিষ্ণুপ্রিয়া আর ওই কাঞ্চনাকে শেষ করতে দিলে না। ওরে ও কাঞ্চনা থাম তুই, রাধারানীর কথা বলছিলি না, শ্যামপদম দর্শন করে সে ফাঁদে পড়েছে। ওরে ও সখী, আজ আমিও ফাঁদে পড়েছি, আজ আমিও ফাঁদে পড়েছি সখী। কি হয়েছে ওরে ও প্রিয়া, কি হয়েছে একটু খুলে বল, শুনবি তবে। আমার সেই ফাঁদে পড়ার কথা তুই শ্রবণ করবি, তবে বলি শোন। কাঞ্চনা আয় কাছে বস। সখী তুই তো জানিস নিত্য প্রতিদিন আমি পিতার বিষ্ণু পূজার জন্য প্রভাতকালে ওই কাঁখে কলসিটা নিয়ে সুরধ্বনি গঙ্গা বক্ষ মাঝে যাই জল আনতে। আজকেও তার বিলম্ব কিছু হয়নি, তার বিপরীত ধর্ম কিছু হয়নি। আজকেও আমি গেছিলাম এই প্রভাতকালে কাঁখে কলসি নিয়ে সুরধ্বনি গঙ্গা বক্ষ মাঝে জল আনতে, কিন্তু জল আনতে গিয়ে জল ভরা তো আমার হলো না, উল্টিয়ে আমি ফাঁদে পড়ে গেলাম। কার ফাঁদে পড়লি? ওরে ও সখী তারা বলি কি হলো জানিস? আজ আমি কাকে কলসি নিয়ে যখন সুরধ্বনি গঙ্গা বক্ষ মাঝে গেলাম, ওই কলসিটা আমি নিজে ডুব দিয়ে যেই না কলসিটা ভরতে যাব, কলসিটা এক ভর্তি পূরণ করে গঙ্গা থেকে যেই না তুলতে গেলাম, অদূরে হঠাৎ করে আমি লক্ষ্য করলাম একটা সোনার কমল, সোনার পদ্ম ফুল। মনে আশ্চর্য হলাম, এ কি রে বাবা, সোনার পদ্ম ফুল, সে আবার ওই গঙ্গা জলের উপরে না ডুবে ভেসে রয়েছে। কি বলিস বিষ্ণুপ্রিয়া, এটা তো মেনে নিতে পারছি না। আরে বাবা, সোনার পদ্ম ফুল যদি হবে তাহলে সে কি করে ডুবে ভেসে থাকবে? সে তো ডুবে যাবে, তার তো একটা ওজন আছে নাকি? বলে ওর সখী আমিও তো সেটাই ভাবছি, নিজের চোখের সামনে দর্শন করছে সোনার পদ্ম, সে গঙ্গায় না ডুবে গঙ্গায় ভেসে রয়েছে। তাহলে আমার মনে একটু লোভ হলো। আমি কি গঙ্গা বক্ষ মাঝে দর্শন করলাম জানিস ও সখী? একটি সোনার কমল সুরধ্বনির জলে, সোনার কমল সুরধ্বনির জলে, সখী একটি সোনার কমল
হেলিয়া দুলিয়া যায়, কমল হেলিয়া দুলিয়া যায়, কমল হেলিয়া দুলিয়া যায়, কমল হেলিয়া দুলিয়া যায়। সোনার কমল ঝলমল করে, সোনার কমল ঝলমল করে, সোনার কমল ঝলমল করে, সোনার কমল ঝলমল করে, কমল তরঙ্গে ভাসিয়া যায়, কমল তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। বলে বলিস কি রে? আরে বাবা, বাস্তব কোনো কথা বললে মানা যায়, এটা যে অবাস্তব কথা হয়ে যাচ্ছে। সোনার কমল সোনার পদ্ম ফুল তুই বলছিস জলের উপরে ভাসছে, তরঙ্গে তরঙ্গে ভেসে যাচ্ছে, কেমন করে সম্ভব? বলে কাঞ্চনা, আমিও তো সেটাই ভাবছি। চোখের সামনে দর্শন করছি সোনার পদ্ম ফুল জলে না ডুবে জলে ভাসছে, তাহলে আমি এখন কি করব? জানিস তো নারী জাতি, তোরা আর আমার তো ধর্মের কিছু পরিবর্তন নাই। এই নারী জাতি দেখবে, মায়েদের দেখবে, মা সোনা গয়না দেখলে একটু লোভ হয়, মনে একটু লোভ জন্মায়। দেখবে হাতে যতদিন ওই রূপোর আংটি থাকে, তখন রূপোর আংটিটা খুব আমরা পরে ওই ঘুরে বেড়াই। কোনোভাবে যদি একটু টাকা পয়সা অর্থ যদি আমরা জমাতে পেরেছি, একটা যদি সোনার আংটি কিনতে পেরেছি, তখন দেখবো ওই রূপোর প্রতি আর আমাদের নজর থাকে। তখন রূপোর আংটিটা কোথায় পড়ে থাকলে সেদিকে আর খেয়াল থাকে না, হাতে ওই সোনার আংটিটা কোনো রকমে ঢুকিয়ে রাখতে পারলে হলো। আর মেয়েদের একটা স্বভাব থাকে, একটা চরিত্র থাকে, দেখবে মেয়েরা যত না পড়ে থাকতে ভালোবাসে, মেয়েরা একটু দর্শন করাতে ভালোবাসে, যে আমার এটা আছে, আমি এটা হাতে পড়ে রয়েছি, এটা একটু পাড়া প্রতিবেশীকে দেখাবো। আবার দেখবে সোনার আংটি দেখে কোন দিন দেখা গেল যে ওই প্লাটিনাম হয়ে গেল, প্লাটিনামের আংটি, তখন আবার সোনার প্রতি ভালোবাসাটা কমে যায়, প্লাটিনামের আংটিটা তখন পড়বে। তারপরে যদি আবার ডায়মন্ড হীরের আংটি হয়ে গেল, তাহলে হীরের আংটি পড়বে। এই হচ্ছে লোভ। তা সখী, অত বড় সোনার পদ্ম যখন আমি দর্শন করলাম, তখন আমার নিজের মনে লোভ হলো। ওই সোনার কমল সোনার পদ্মটা যদি আমি নিজে ধরতে পারতাম, তাহলে আমিও তো আমার এই দিগল দিগল কেশে, আমার এত বড় কেশ, আমিও তো আমার এই দিগল দিগল কেশে ওই সোনার পদ্মটা সোনার কমলটা ওই গুজে রেখে ওই নবদ্বীপের পথে পথে ঘুরে বেড়াতে পারতাম, আর সকলকে দেখাতে পারতাম যে আমার এই দিগল কেশে ওই সোনার কমল সোনার পদ্ম কেমন শোভা পেয়েছে। আর এই সোনার পদ্ম সোনার কমলকে আমি নিজে ধরবো, এই মনে করে আমি কি করলাম জানিস সখী? আমার এই যে বাহুদয় রয়েছে, এই বাহুদয় আমি কোনো রকমে এক পা দু পা করে গঙ্গার হাঁটু গঙ্গা জলে দাঁড়িয়ে আমার বাহুটা দিয়ে বাহুটা প্রসারিত করে যেই না সোনার কমলকে ধরতে গেলাম, কি হলো জানিস সখী? আমার অঙ্গের পরশে সোনার কমল, রঙের পরশে সোনার কমল, আমার অঙ্গের পরশে সখী সোনার কমল, আমার অঙ্গের পরশে সোনার কমল, কি হলো? আরো দূরে সরে গেল, আমার অঙ্গের পরশে সোনার কমল, আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল, ধরা হলো না, কমল ধরা হলো না, না, ধরা হলো না, ধরা হলো না, সেই সোনার কমল ধরা হলো না, সোনার কমল ধরা হলো না, ওই সোনার কমল ধরা হলো না, সোনার কমল ধরা হলো না, যাকে ধরবো বলে জলে নেমেছিলাম, সোনার কমল ধরা হলো না, যাকে ধরবো বলে জলে নেমেছিলাম, সোনার কমল ধরা হলো না। তাহলে ওরা অবিষ্ণু প্রিয়া, তারপরে কি করলি? বলে শোন, আমি যখন ওই সোনার কমলকে ধরবো বলে আমার বাহুদয়কে প্রসারিত করেছি, তখন আমার এই যে সোনার কমল, এই যে সোনার পদ্ম আমার অঙ্গের যে পরশখানি পেতে যাবে, অঙ্গটা যেই না ছোঁয়া লেগেছে সোনার পদ্মের মধ্যে, সঙ্গে সঙ্গে জলের একটা তরঙ্গ রয়েছে, ওই জলের তরঙ্গে ওই সোনার পদ্মটা আরো দূরে চলে গেল। এইবার কি করে যায়? ওরে কাঞ্চনা, তুই তো জানিস আমি ছোট থেকে কোনো দিয়ে সাঁতার শিখি নাই, সাঁতার জানি না, তাহলে এরপর আমি কি করে যাব? এতক্ষণ হাঁটু গঙ্গা জলে দাঁড়িয়েছিলাম, বাহুটা প্রসারিত করে সোনার পদ্মটা ধরার চেষ্টা করছি,
কিন্তু এই যে সোনার কমলটা আরো দূরে চলে গেল, এইবার কি করে ধরবো? এইবার যদি আমি আরো এগোই তাহলে তো আমি ডুবে যাব, আর আমি তো সাঁতার জানি না, মারা যাব। কিন্তু তারপরেও আমার কি হলো জানিস? আমি অন্তরে একটা বাসনা করলাম, ওরে ও সোনার কমল, আজকে তোকেও দেখবো তুই কত দূরে যেতে পারিস। আজ আমি রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ওই সোনার কমল তোকে আজ আমি ধরবো ধরবো ধরবো। এই দেখ, এই যে আমি মনে প্রতিজ্ঞা নিলাম, সঙ্গে সঙ্গে আমার মৃত্যু ভয়কে দূরে ঠেলে রেখে এতক্ষণ পর্যন্ত কমলটা যত জুড়ে গেছিল, আমি এবার কি করলাম জানিস সখী? আমার এই পুরো অঙ্গ দিয়ে, আমার এই বাহুদয় দিয়ে, আমার গোটা শরীরটা ওই সোনার কমলের ওপরে দিয়ে ওই সোনার কমলটাকে আমার বক্ষের মাঝে ধরলাম। কেমন করে? আমি বাহু পসারিয়া সোনার কমল গানে চোনা রে ওরে গানে চোনা গানে চোনা রে গানে চোনা আমি বাহু প্রসারিয়া সোনার কমল কমল বক্ষের মাঝারে ধরেছি গো, বক্ষের মাঝারে ধরে আমি বাহু প্রসারিয়া সোনার কমল বক্ষের মাঝারে ধরেছি কমল বক্ষের মাঝারে ধরেছি ধরেছি কমল, ধরেছি কমল ধরেছি কমল, ধরেছি এই তো কমল সেই সোনার কমল ধরেছি কমল, সোনার কমল ধরেছি কমল সোনার কমল ধরেছি কমল, সোনার কমল ধরেছি কমল যাকে ধরবো বলে জলে নেমেছিলাম, সেই সোনার কমল ধরেছি কমল। যাকে ধরবো বলে জলে নেমেছিলাম সোনার কমল ধরেছি কমল বাপ রে বাপ, সাংঘাতিক মেয়ে তুই বিষ্ণুপ্রিয়া। শেষমেশ তাহলে ওই সোনার সোনার পদ্ম, ওই সোনার কমল কি তুই ধরেই ছাড়লি? বটে বটে, তোর সাহস আছে বলতে, তোর সাহসের কাছে আজ আমি হার স্বীকার করি। বলে তাহলে এই যে সোনার পদ্মটা, সোনার কমলটা তুই ধরলি, তাহলে সোনার পদ্মটা একটু আমাকে এনে দেখ না, আমিও একটু দেখি এই সোনার পদ্ম, সোনার কমলটা কেমন সোনা দিয়ে মোড়া, যেটা জলে না ডুবে জলের উপরে ভাসছিল। দেখি কত ভরি সোনা দিয়ে গঠিত, গরম করা হয়েছে সোনাটা কি করে? বলে কাঞ্চনা, সোনার পদ্ম তো নেই, সোনার কমল তো নেই। বলে সে কি রে বাবা, এই তো বললি সোনার পদ্ম ধরেছিস, এই তো বললি সোনার কমল ধরেছিস, আবার এক্ষুনি বলছি সোনার পদ্ম নাই, এটা কেমন কথা? বলে সজনী, সোনার পদ্ম মনে করে আমি যা ধরেছি, যা ধরেছিলাম, সেই কথা বর্ণনার অতীত, যা আমি কল্পনা করতে পারি না, যা আমি স্বপ্নে ভাবতে পারি না। এ আমি কি ধরেছি সখী? ওই সোনার কমলকে ওই নিজ বক্ষের মাঝে স্থান দিয়ে, বক্ষ মাঝে জড়াইয়ে ধরে আমি, আমার নয়নটা তো বন্ধ ছিল, নয়নখানা ওই উন্মোচন করে আমি যেই না সোনার কমলের দিকে চেয়ে তাকালাম, কি এ আমি কি ধরেছি? কি ধরেছিস সখী? কি দেখলাম জানিস? এই যে সোনার কমল নহে,
একটি সোনার সোনার মানুষ এক সোনার কমল হে সোনার মানুষ সোনার মানুষ আমার মুখ চাহি ওরে ও সখী কি করছে জানিস মুখ চাহি আমার মুখ চাহি মৃদু মৃদু হাসে আমার মুখ চাহি মুখ চাহি মৃদু মৃদু হাসে হেই মা হেই মা আমি লাজে মরি হেই মা আজ মরি হেই মা হেই মা হেই মা লাজে মরি হেই মা আজ মরি একটি সোনার পুরু আমি কোলে ধরি হেই মা আমি লাজে মরি একটা সোনার পুরুষ মানুষ আমি কোলে করি হেই মা লাজ মরি সোনার গুরু আমি আমার কোলে করি হেই মা না, না, লাজে মরি সোনার পুরুষ মানুষ আমি কোলে করে হেই মা লাজ মরি তারে ধরিতে নারী ছাড়িতে নারী হেই মা লাজে মরি আরে ধরতে না রে ছাড়তে না রে এখন বলি সজনী কে মা করি তাকে ধরতে না রে ছাড়তে না রে এখন বলি সজনী কিবা তাকে ধরতে না রে ছাড়তে না রে আমি হলাম সুকুমারী নারী সজনী কি বা করি ধরিতে নারী আর ছাড়িতে নারী বল সজনী কি বা করে ধরিতে নারী আর ছাড়িতে নারী বল সজনী কি বা করি ধরিতে নারী ছাড়িতে বল সজনী কি বা করি সোনার পুরুষ মানুষ পক্ষে ধরি বলে সজনী আমি কি বা করি আমার মুখ চাহি মুখ চাহি মৃদু মৃদু হাসে কমল মুখ চাহি মৃদু মৃদু হাসে কি রে এ তুই কি কথা শোনাচ্ছিস সুরধ্বনি গঙ্গা বক্ষ মাঝে একটা সোনার পুরুষ মানুষ তুই কোলে করে ধরেছিস কি সোনালি রে বিষ্ণুপ্রিয়া বলি ওই ঘাটে কি অন্য কেউ ছিল আর কি কেউ এই অবস্থায় এই রূপটা দেখেছে বলে না ঘাটে আর অন্য কেউ তো ছিল না বলে ভাগ্যিস ছিল না যদি থাকতো
তাহলে না জানি তোর কলঙ্কের আর অভাব হতো না, কত কলঙ্ক হয়ে যেত। জানিস তো সতী নারীদেরই বেশি কলঙ্ক হয়, সত্যি কথা। এই দেখুন শিক্ষা দিচ্ছে কাঞ্চনা, সতী নারীদেরই সত্যি করে কলঙ্ক হয়। ত্রিজগৎ মাঝে যারা সতী তাদের কলঙ্কের ভারটাই বেশি। তার কারণটা কি বলুন তো? কারণ তারা ভগবানের দাস। সতী তার এমনি হওয়া যাবে না, ভগবানের দাস বলে সতী হতে পেরেছে, ভগবানকে নিজের সব কিছু দিতে পেরেছে বলে সতী হয়েছে। আজকে তোকে এই যে তুই একটা সোনার পুরুষ মানুষকে কোলে ধরেছিস, ওইভাবে গঙ্গার বক্ষ মাঝে দাঁড়িয়ে, এটা যদি অন্য কেউ দেখে নিত তোর কলঙ্কের অভাব থাকতো না। কিন্তু যাকে কেউ দেখেনি যখন, তাহলে ঠিক আছে। কাঞ্চনা, সেই যে সোনার পুরুষ মানুষটা দেখলাম, সেই রূপে নয়ন দিয়ে সেই অনুরাগ ভুজঙ্গ আমার হৃদয় মাঝে এমনভাবে প্রবেশ করলো, সেই মানুষকে দেখে আমি যে ঘরে ফিরলাম সজনী, আমার এখন আর কিছুই ভালো লাগে না।